This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, শুরু করছি আজকের ডাবল স্পেশাল মানে ট্রিপল ইস্যু, যেখানে থাকবে চোখের আড়ালে চলে যাওয়া এমন কিছু তথ্য যা আপনাদের জানা প্রয়োজন। সারাদিনের হাজার খবরের ভিড়ে একেবারে স্পেশাল জেলা থেকে দুনিয়ার বাছাই করা খবর সব থাকছে আজ। শুরুতেই বলি আজ কোন কোন খবরের দিকে আমাদের স্পেশাল নজর। প্রথম ইস্যু, স্বামীদের সুরক্ষা কবচ। গার্হস্থ্য হিংসা থামাতে তৈরি হয় 498 মানে 498 ধারা, কিন্তু বারবার 498 ধারার অপব্যবহারের অভিযোগ উঠেছে আর একাধিক আদালত সরবও হয়েছে। সেখানেই সুপ্রিম রক্ষা কবচ পেলেন স্বামীরা। কি সেই কবচ বলবো আজ। দ্বিতীয় ইস্যু, পরিযায়ী বঙ্গবাসী না বাংলাদেশি। পরিযায়ী শ্রমিক বিতর্কে সরব তৃণমূল, আর এরকম একটা আবহে বাংলাদেশি পরিযায়ী শ্রমিকের খোঁজ মিলল বিজেপির হাতে হাতিয়ার। আর আমাদের তৃতীয় ইস্যু, শপিং মলে প্রতারণার ফাঁদ। বিদেশি কোম্পানির আড়ালে প্রতারণার ফাঁদ, প্রতারণার শিকার বালির গৃহবধূ। আর এই ফাঁদ কোথায় কিভাবে চলছে সব বলবো আজ। প্রথমেই আসি সুরক্ষা কবচ এবং স্বামীদের সুরক্ষা কবচ, এই বিষয় নিয়ে আমরা প্রথমেই কথা বলি। দেখুন, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এক সময় পরীক্ষায় নিয়ম করে এই নিয়ে রচনা লিখতে হতো। আজ ডাবল স্পেশালে যে প্রশ্নটা করতেই হচ্ছে, আইন আশীর্বাদ না অভিশাপ। সরাসরি বলি, আইপিসি 498A ধারা কেন তৈরি করা হয়েছিল? ঘরে ঘরে হিংসা কমাতে, নির্যাতিত মহিলাদের বাঁচাতে। কিন্তু আমরা কি দেখলাম? বারবার 498A ধারার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এখন নাম বদলে BNS 85 ধারা হয়েছে বটে, কিন্তু সেই অভিযোগ কমেনি। একাধিক আদালত, এমনকি সুপ্রিম কোর্টও 498A ধারার অপব্যবহার নিয়ে সরব হয়েছে। অভিযোগ উঠেছে খোরপোশ আদায়ে বহু মহিলার অস্ত্র হচ্ছে এই ইন্ডিয়ান পেনাল কোডের 498A ধারা। ফলে যা মহিলাদের আশীর্বাদ সেটাই বহু পুরুষের কাছে অভিশাপ। এই পরিস্থিতিতে নতুন নির্দেশিকা সুপ্রিম কোর্টের, বলা ভালো স্বামীদের সুরক্ষা কবচ। কি বলছে সুপ্রিম কোর্ট বলি আপনাদের। 498A দিলেই সঙ্গে সঙ্গে গ্রেফতার নয়। নির্দেশিকা সুপ্রিম কোর্টের। FIR এর প্রথম 2 মাসে গ্রেফতার করতে পারবে না পুলিশ। মামলা যাবে ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটিতে। প্রতি জেলায় কমিটি তৈরি করতে হবে। কমিটির রিপোর্ট পেয়ে পুলিশ নিজে তদন্ত করবে, আর তারপরই পুলিশ ব্যবস্থা নিতে পারবে। 2022 সালে এলাহাবাদ হাইকোর্ট এরকম একটা গাইডলাইন তৈরি করে দিয়েছিল, আর সেই গাইডলাইনেরই মান্যতা দিল দেশের শীর্ষ আদালত। এই যে বিবাহ বিচ্ছেদ বা বৈবাহিক জীবনের যে সম্পর্ক নিয়ে সমস্যা, যে 498A, এটা একটা আইনি সমস্যার থেকে সামাজিক সমস্যাটা বেশি। তো সামাজিক সমস্যাটা রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টের এই রায়টাকে আমরা ঐতিহাসিক রায় হিসেবেই দেখছি। যে বেশি সংখ্যক যে কেসটা আমাদের কাছে সেটা হচ্ছে ফলস 498 ফলস ডিবি। তো এটা ভালো, এটা তো সদর্থক পদক্ষেপ নিশ্চয়ই। যে সমস্ত পুরুষ মানুষ এবং তাদের পরিবাররা খুব ভয়ে থাকেন, তারা অন্তত এটা ভেবে খানিকটা আশ্বস্ত হবেন। যদি কোনো কেস ফলস বা কিছু হয়, আমরা জানি ভারতবর্ষে যে ট্রায়াল ব্যবস্থা, সেটা প্রমাণ করতে 5 বছর 7 10 বছর লেগে যায়। যদি কোনো সরকারি কর্মচারীর কাছে 498 হয়, সে যদি 24 ঘন্টার বেশি জেলে থাকে, তো তাতে চাকরিও চলে যাবে। এক মহিলার করা মিথ্যে মামলার ভিত্তিতে নড়ে চড়ে বসে দেশের সর্বোচ্চ আদালত। যে ফলস কেসের ভিত্তিতে এই গাইডলাইনের সবুজ সংকেত, সেটাই আপনাদের দেখাবো। বিগ ওয়ালে একটুখানি প্লে করতে বলবো PCRকে। যে ফলস কেসের ভিত্তিতে এই গাইডলাইনের কথা যেটা বলছিলাম, স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে 6টি ফৌজদারি মামলা মহিলা IPS অফিসারের, এবং 498A ছাড়াও খুনের চেষ্টা, ধর্ষণের অভিযোগে মামলা ওই মহিলার, এবং ডিভোর্স এবং খোরপোশ চেয়েও ফ্যামিলি কোর্টে মামলা করেন ওই মহিলা, এবং 109 দিন জেল খাটেন স্বামী, 103 দিন জেল খাটেন মহিলার শ্বশুর, এবং তারপর সত্যিটা সামনে আসে এবং সব ফৌজদারি ধারা খারিজ করেছে শীর্ষ আদালত, এবং সংবিধানের 142 ধারা ব্যবহার করে বিয়েও ভেঙে দিয়েছে সুপ্রিম কোর্ট।
আদালতের এক্ষেত্রে মন্তব্য, আদালতের মন্তব্য, ওদের ভোগান্তির ক্ষতিপূরণ কোনোভাবে দেওয়া সম্ভব নয়। ক্ষতির পাহাড় কিন্তু বেশ উঁচু। পুরুষ আন্দোলন কর্মী নন্দিনী ভট্টাচার্য তার অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের সঙ্গে। দেখাবো দুজন পীড়িত স্বামীর কথাও। মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যাদের বলেন তারা তো বেসিক্যালি দেখবেন শিক্ষা সম্মানে দুটো জিনিস নিয়েই বেঁচে থাকেন। তো এই সম্মানের জায়গাটা হানি হলে না তারা অনেকে আত্মহত্যা করতেও চলে যান। আমার কাছে এরকম বাবাদেরও উদাহরণ আছে, যে হেডমাস্টার ছিলেন স্কুলের, এটা সহ্য করতে পারেননি, সুইসাইড করেছেন। 498-এ করেছিল, ডোমেস্টিক ভায়োলেন্স করেছে, এই রকম কেস করেছে, থানাকে দিয়ে ভয় দেখিয়েছে ক্রমাগত। থানার অফিসার আমাকে ফোন করে বলেছে, মাকে বলেছে যে ঘর থেকে বার করে দেবো। সেইখান থেকে মানে আমার বাবা মা ঘর সবই ছাড়তে হয়েছে আমাকে তার জন্য। 498A দিয়েছে এবং থানা থেকে বা ইয়ে থেকে আমাকে ক্রমশই ইয়ে করা হচ্ছে, হ্যারাস করা হচ্ছে। আমি সবসময় আমি বাবা মার সঙ্গেও ইয়ে করছি, মানে ভয়ে ভয়ে কথা বলছি। বাবা মাও ট্রমাটাইজ হয়ে গেছেন এবং আমার বাবা হচ্ছে সাইকিয়াট্রিক, এই এর জন্যই। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেই উঠে এসেছে মারাত্মক সব তথ্য। গত 3 বছরে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে সমস্ত ডিভোর্সের মামলা পৌঁছেছে, খোরপোশের অঙ্ক শুনলে আপনিও চমকে যাবেন। বলি আপনাদের, খোরপোশের দাবি গড়ে 4 কোটি টাকা। খোরপোশের সর্বোচ্চ দাবি উঠেছে 100 কোটি টাকায়। বিয়ের 18 মাসেই 12 কোটি টাকা খোরপোশের দাবি উঠেছে। স্বামীর কাছে মুম্বাইয়ে ফ্ল্যাট, BMW গাড়িও চেয়েছেন ওই মহিলা। নিজেই কেন আয় করছেন না, প্রশ্ন তারপর বিচারপতি। আর এই মহিলারা যেমন আছেন তেমনি অসহায় মহিলাও রয়েছে, যাদের কথা ভেবেই আইনটা কিন্তু তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টের গাইডলাইনের পর প্রশ্ন উঠছে যে নির্যাতিত মহিলারা কি জলে পড়ে গেলেন? উত্তর হচ্ছে না। যেখানে অভিযোগ গুরুতর এবং খুনের চেষ্টার মতো অভিযোগ আছে, সাজার মেয়াদ 10 বছরের বেশি হবে, সেখানে এই নির্দেশ কার্যকর হবে না। অর্থাৎ যে মহিলারা ঘরে ঘরে সত্যি নির্যাতিত, তারা আগের মতোই আইনের সুরক্ষা কবচ পাবেন। সত্যিই তো বধূ নির্যাতন হয়, হয়তো না এরকম না। এবং সেটা কিন্তু আপনি ভাববেন না যে শুধু নিচু স্তরে হয়, বহু উঁচু স্তরের বাড়িতে এমন পর্যায়ে হয় যেটা কিন্তু চিন্তার অতীত। কিন্তু তাদের কথা না কেউ বিশ্বাস করতে চাইছেন না। অনেকেই ভাবছেন এটা এই দেখেছো আবার টাকা নেওয়ার ধান্দা করছে। এইটা বড় লজ্জার হয়ে দাঁড়ালো এবং এটা মেয়েরা বুঝতে পারলেন না। এটা সুপ্রিম কোর্টের যে অর্ডারটা, সেটা 10 বছরের নিচে যে শাস্তি তাদের জন্য বলা হয়েছে। যেখানে গ্রিভিয়াস হার্ট বা যে যদি শারীরিক নির্যাতনের জায়গা থাকে, তাহলে কিন্তু এই প্রসেসটা বলা হয়নি। মানে বুঝলেন, আসল নকল নিয়ে দ্বন্দ্ব, কে আসল নির্যাতিতা আর কে নকল। বাংলার রাজনীতিতেও এখন আসল বঙ্গবাসী আর নকল বঙ্গবাসী নিয়ে তরজায় মেতেছে, পরিযায়ী তরজা। তৃণমূল বলছে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হচ্ছে, আর বিজেপি বলছে বঙ্গবাসী নয়, যাদের ধরা হচ্ছে তারা আসলে বাংলাদেশি। এরই মধ্যে হাতে বড় অস্ত্র পেয়ে গেল গেরুয়া শিবির। কেন? কারণ মুর্শিদাবাদের ডোমকলে একজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ, যার নাম ছোটন মণ্ডল, বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার জামালপুর গ্রামে। বাংলাদেশি তো প্রায় রোজই ধরা পড়ে, টুইস্ট কিন্তু অন্যত্র। ছোটন মুর্শিদাবাদে ঢুকেছিল কেরালায় যাওয়ার জন্য। কেরালায় গিয়ে ঢালাইয়ের কাজ করার ইচ্ছে ছিল ছোটনের। বাংলা ভাষায় কথা বলে, ফলে কেউ ধরতেই পারতো না। এসেছিল কেন? কি কাজ করতে? হ্যাঁ, ঢালাই পরিযায়ী শ্রমিক। কোথায় যেতে কাজ করতে? কি কাজের জন্য এসেছিল? পশ্চিমবঙ্গ হচ্ছে অনুপ্রবেশকারীদের, চোরাচালানকারীদের আতুর ঘর। বাংলাদেশি আর বাংলা ভাষী, পশ্চিমবঙ্গবাসী আর বাংলাদেশি সব বাংলার মুখ্যমন্ত্রী মিলেমিশে একাকার করে দিয়েছে। তার জন্য কি হচ্ছে, সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ তাদেরও বিপদ নেমে আসছে। কিন্তু পুলিশের জেলায় তিনি স্বীকার করে নেবেন এবং যখনই জেরা শুরু হয়ে যাবে তখনই দেখবেন ওর এখানে জমির দলিলও পাওয়া যাবে, এখানে সার্টিফিকেটও পাওয়া যাবে। বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে থাকে, তার দায় আপনাদের, কারণ সীমান্তটা আপনাদের দায়িত্ব। না, ছোটন একা নয়। গত বছর অক্টোবরে মুর্শিদাবাদের এই সীমান্তবর্তী রানীতলা থেকে 41 জন বাংলাদেশি গ্রেফতার হয়, আর তার মধ্যে 2 বাংলাদেশি 1 বছর চেন্নাইয়ে ছিল। শুধু তামিলনাড়ু নয়, কর্ণাটকেও শ্রমিকের কাজ করত ওই 2 বাংলাদেশি। অর্থাৎ পরিযায়ীদের ভিড়ে যে বাংলাদেশি মিশে নেই তা হলফ করে বলা যাচ্ছে না।
এখানেই তো বিপাকে বাংলার বহু পরিযায়ী শ্রমিক। আসল নকল দ্বন্দ্ব। গতকালই খবর এসেছে হরিয়ানায় আটক মালদার চাঁচলের 8 জন পরিযায়ী শ্রমিক। আর হরিয়ানা পুলিশের অভিযোগ যে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার শ্রমিক পরিবারের অভিযোগ যে বাংলায় কথা বলতেই আটক করে। পুলিশের গাড়ি এসে রুমে ঢুকে গেছে, ঢুকে বলছে আমার কাকুকে চলো তোমাকে যেতে হবে এখান থেকে। তো বলছে আমার কাকু বলছে আধার কার্ড দেখাও আগে। আমার কাকু বলছে আধার কার্ডটা দেখালো, দেখার পরে বলছে তুমি গাড়িতে উঠো। গাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে চলে গেল। হ্যাঁ, বাংলায় কথা বলাই অপরাধ। আর এই হরিয়ানায় আটক শ্রমিকদের নিয়েই তো সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই। বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসেছে হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে, মানে ডিএমদের কাছে, এবং অল এসপিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এমএইচ এর গাইডলাইন্স অনুযায়ী। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? পাঞ্জাবে ও তো আপের রাজ্য, কেরালায় তো আইএনডিআই এর সরকার। আমার প্রশ্ন হচ্ছে সেই রাজ্যগুলোতে হচ্ছে কেন? তারা যদি সত্যি সত্যি এখানকার বাসিন্দা থাকে, মালদার বাসিন্দা থাকেন, মালদার তাদের যদি বাসস্থান সবকিছু থাকে, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আমার দিক থেকে অবশ্যই তার দায়িত্ব থাকতো। যদি আমাকে বলেন নিশ্চয়ই এই বিষয়টা অবশ্যই। বাঙালি তিনি যদি মুসলমান হন তাহলেই মানুষের এই যে সন্দেহ, অন্য সরকারের সন্দেহ চলে যাচ্ছে যে এরা অনুপ্রবেশকারী কিনা, এরা রোহিঙ্গা কিনা, এটা কেন? এর আগে ওড়িশাতেও একদল বাঙালিকে আটক করা হয়েছিল। তা নিয়ে রাজনৈতিক চাপানোতর তো বটেই, কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছিল। ওড়িশা সরকার আদালতে জানিয়েছে কাউকে গ্রেফতার করা হয়নি। বাঙালি আমাদের ভাই, আদালতে এমন দাবিও করেছে ওড়িশা সরকার। গ্রেফতার না আটক আদালত জানতে চায়। মন্তব্য বিচারপতির। ওড়িশা সরকারকে হলফনামা জমার নির্দেশও দেয় ডিভিশন বেঞ্চ। আর এরপর ভিন রাজ্যে বঙ্গবাসীরা বিপদে পড়ছেন আরেক দল বঙ্গবাসীদের জন্যই। বাংলাদেশিরা দলে দলে না ঢুকলে এই টানাপোড়েন হতো কি? হতো না। ডোমকলে বাংলাদেশি ছোটনকে ঢুকতে সাহায্য করেছে নদিয়ার দালাল সাব্বুর আলী। নিজের রাজ্যের মানুষের সঙ্গে এটা কি প্রতারণা নয়? কথাটা ছিল প্রেমের ফাঁদ পাতা ভুবনে। যা দেখছি তাতে বলতেই হচ্ছে প্রতারকের ফাঁদ পাতা ভুবনে। শপিং মলও এখন প্রতারকদের ঘাঁটি হয়ে উঠেছে জানেন। সেখানে প্রতারকদের দোকান বলতেই পারি আমরা। টার্গেট গৃহবধূরা। কম সময়ে বেশি রিটার্নের লোভ দেখানো হচ্ছে সেখানে, এবং নিজে ইনকাম করেন এই আশায় অনেক মহিলাই সেই ফাঁদে পা দিচ্ছেন। টাকা হারালেও নিস্তার নেই। আর প্রতারণা চক্র বইয়ে ফেলে প্রতারিতদের প্রতারক বানিয়ে ফেলছে কারা? তদন্তে বিদেশ যোগও কিন্তু উঠে আসছে। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH